সাদা বাঘটা দেখুন, হোয়াইট টাইগার। ये 9 o'clock, ये 12 o'clock ऊपर में रहने से। এই হচ্ছে ধৌলগিরি বা ধবলগিরি পাহাড়ের উপরে বিশ্ব শান্তি স্তূপ। ইতিহাসে আমরা যে কলিঙ্গ যুদ্ধের কথা পড়েছি, সেই যুদ্ধ হয়েছিল এই স্থানেই। এখানটায় যে লিপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এই হচ্ছে দেখুন রানী গুম্ফা, উদয়গিরি এবং খণ্ডগিরির সব থেকে সুন্দর স্ট্রাকচার। একেবারে সামনে থেকে বাঘটার সাইজ দেখুন। গুড মর্নিং। আজ 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার। আজকে আমরা দেখে নেব পুরীর কোণারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন সহ আরও প্রচুর জায়গা। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি যেখান থেকে বাসগুলো ছাড়বে। এখান থেকে বিজেনার হোটেল পর্যন্ত একটা টোটো করে নিলাম। টোটোর ভাড়া নেবে 100 টাকা। আমরা বিএনআর হোটেলের সামনে যেখানে বাসগুলো ছাড়ে ওখানে চলে এসেছি। তা আপনাদের বাসটা দেখাচ্ছি আমাদের। তো এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাসের নাম হচ্ছে বিশ্বরূপা 2x2 এসি বাস। বাসের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাস ছাড়ার আগে একটু সময় হাতে আছে। এখন এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে গরম গরম তৈরি করছে ধোসায় খেয়ে নেবো। আমাদের 3টে সিট, দুটো এখানে আর একটা এই উইন্ডো সাইড। আমাদের প্রথম দর্শনীয় স্থান চন্দ্রভাগা সমুদ্র সৈকত। जय जगन्नाथ स्वामी की, बलभद्र महाराज की, सुभद्रा माँ देवी की। चंद्रभागा जा रहे हैं दर्शन करने के लिए। वहाँ पर आप लोगों को सूखा नदी देखने के लिए मिलेगा और पुरी में जो समुद्र आप लोग देखे हुए हैं, वही समुद्र आपको चंद्रभागा में देखने के लिए मिलेगा। বাস থেকে নেমে হাঁটা লাগালাম বিচের দিকে। এখানে রাস্তার পাশে বেশ কিছু দোকানপাটও আছে। আমরা নেমে পড়লাম আমাদের প্রথম পয়েন্ট চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। এখানে আমাদের সময় দিয়েছে 15 মিনিট মতো। এখানে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থেকে আবার ফিরে যাব। এখানে ঢেউগুলো বেশ বড় বড় আছে, জলের টান প্রচুর। এই বিচে দেখছেন, এই বিচটা কিন্তু স্নান করার জন্য উপযুক্ত নয়। এখানে স্লোপটা দেখুন, সামনে থেকে একটা ঢাল হয়ে গেছে, ওই জন্য স্নান করাটা সেফটি হবে না, কেউ স্নান করছেন না। মূলত এখানে সূর্যোদয় দেখতে অনেকে আসেন, এখান থেকে সানরাইজটা ভালো দেখা যায়। এই পাশটা একটা ঝাউবন মতো আছে। এরপর আমরা ফিরে যাচ্ছি বাসের দিকে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। चंद्रभागा समुद्र के किनारे से कोणार्क मंदिर का डिस्टेंस है 3 किलोमीटर। আমরা নেমে পড়লাম কোণার্ক মন্দির দেখার জন্য। তো এখানে প্রথমে একটা হোটেলে খাবারের অর্ডার দিয়ে দিতে হচ্ছে, কারণ ফিরে এসে তাহলে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। এখানে থালি পাওয়া যাচ্ছে 130 টাকা করে, ভেজ থালি। সেই থালি অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা প্রবেশ করেছি কোণার্ক সূর্য মন্দিরে। মন্দিরের প্রবেশের মুখেই আছে এই ধরনের সিংহ এবং সিংহের নিচে আছে হাতি। राधे राधे ग्रुप, आइए आइए आइए, फोटो के लिए टाइम दिया जाएगा। एक आदमी देखिए, मानव देखिए, इनकी मुख देखिए, दानव का माफिक राक्षस डेमन, उनको दबा कर रखा है हाथी। हाथी को दबा कर रखा है शेर। क्यों बनाया इधर? हाथी होता है दौलत का निशानी, लक्ष्मी देवी का निशानी होती है हाथी, गजलक्ष्मी, धनलक्ष्मी। इसलिए हम लोग का हाथी को मानते हैं धन पैसा, और शेर होते शक्ति पावर। কোণার্ক শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসছে, কোণ এবং অর্ক। কোণ শব্দের অর্থ হচ্ছে কোণা বা অ্যাঙ্গেল, এবং অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। এই মন্দির এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে সূর্যোদয়ের সময় যে সূর্যের প্রথম কিরণ সেটা এসে পড়তো গর্ভগৃহে মন্দিরের সূর্যদেবের ওপরে। পুরাণ অনুসারে একবার শ্রীকৃষ্ণের শাপে তারই পুত্র শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত হন।
এবং সাপমুক্তির জন্য চন্দ্রভাগা নদীর তীরে মৈত্রেয়ারণ্যে অর্থাৎ আজকের কোণারকে সূর্যদেবের আরাধনা করেন। 12 বছরের কঠোর তপস্যার পর সূর্যদেব সন্তুষ্ট হন এবং শাম্বকে রোগমুক্ত করেন। আরোগ্য লাভের পর শাম্ব এই স্থানে মন্দির গড়ে তোলেন। কালের নিয়মে সেই মন্দির বিলুপ্ত হয়ে যায়। বর্তমানের এই মন্দির যেটা আমরা দেখতে পাচ্ছি এর নির্মাণ হয় 1300 শতাব্দীতে। গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরের নির্মাণ করান। 1243 থেকে 1255 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 12 বছর সময় ধরে 1200 জন শ্রমিক মিলে দিনরাত কাজ করে এই মন্দিরটি নির্মাণ করান। পাথর কেটে কেটে যে কিভাবে এত সুন্দর মন্দিরটা তৈরি করা হয়েছে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই কোণার্ক সূর্য মন্দিরটি সূর্যদেবের যে রথ আছে সেই রথের আদলে তৈরি করা হয়েছিল। সূর্যদেবের রথে যেমন 7টি ঘোড়া থাকে সেই 7টি ঘোড়া এখানে ছিল এবং টোটাল 24টি এরকম চাকা ছিল। মন্দিরের 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনকে নির্দেশ করে এবং 24টি রথের চাকা বছরের 12 মাসের প্রতি মাসের 2টি করে পক্ষ হিসেবে বছরের মোট 24টি পক্ষকে নির্দেশ করে। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন চাকাগুলিতে মোট 8টি বড় স্পোক আছে যা দিনের অষ্টপ্রহরকে চিহ্নিত করে। 2টি স্পোকের অন্তর্বর্তী সময় 3 ঘন্টা অর্থাৎ মোট 24 ঘন্টা। এই চাকাগুলো দিয়ে একদম সঠিক সময় নির্ধারণ করা হতো। এখনও পর্যন্ত কিন্তু এই ঘড়িগুলো দিয়ে সঠিক সময় বের করা সম্ভব, সেটা আমাদের গাইড আমাদের দেখিয়ে দিলেন। सनडाइल इसमें टाइम पता चलेगा कैसे? देखिए सौंदर्य इधर गिरेगी सूर्यदेव का धूप तो इसका परछाइया शैडो इधर गिरेगी मॉर्निंग में तो सुबह 6 o'clock। सूर्यदेव ऊपर चलेंगे एक्सेल का परछाइया इधर गिरेगी ये 9 o'clock। ये 12 o'clock ऊपर में रहने से शैडो नीचे गिरेगी ये 12 o'clock। ये 3 PM इवनिंग 6। उल्टा घूमता है परछाइया 8 प्रहर के लिए। 8 प्रहर देखिए डिवीजन, ईच डिवीजन 3 आवर, 8 into 3 24 आवर्स। देखिए बीच में जो 3 वाला स्पोक दिखाई दे रहा है पतली स्पोक 3 आवर को डिवाइड करता है। ये 1.5 आवर। ये 6 होने से 7:30, ये 9 होने से ये 10:30 1.5 घंटा, ये 12 होने से 1:30, 3 होने से 4:30 इवनिंग 6। उल्टा। और मिनट कैसे पता चलेगा? मिनट तो जो दोनों स्पोक है दोनों स्पोक का मिडिल पोजीशन में 3 आवर डिस्टेंस 6 and 9 दोनों का बीच में जो डॉट्स दिखाई दे रहा है डॉट्स देखिए गोलियां दोनों स्पोक का मिडिल पोजीशन में 60 डॉट्स। ईच डॉट होता है 3 मिनट। 60 into 3 180 मिनट्स मीन्स 3 आवर। 3 घंटे हो गया। अब देखिए एक्सेल का शैडो सेंटर में लगाऊंगा। देखिए एक्सेल का शैडो मेरा सेल्फी का शैडो। देखिए शैडो कहाँ गिर रहा है? कौन सा बॉल का ऊपर में? बॉल को देखिए सर, यही बॉल का ऊपर में गिर रहा है। देखिए यही बॉल। 1 2 3 4 5 6 7 8 8 बॉल देखिए कम है। 1 देखिए 10:30 होने के लिए 8 बॉल कम है। एक बॉल होते 3 मिनट। देखिए 8 into 3 24। মন্দিরের নির্মাণে বেলে পাথর ও গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। তখন সিমেন্ট ছিল না, তাই পাথর জোড়া লাগাতে আয়রন ক্ল্যাম্প ব্যবহার করা হয়, যাকে ইন্টারলক সিস্টেমও বলা হয়। আর এই মন্দিরের ওপরে ছিল 52 টন ওজনের বিশাল এক চুম্বক। সেই চুম্বকটি পুরো মন্দিরের ভারসাম্য বজায় রাখত। মুঘল আক্রমণে সেই চুম্বক ক্ষতিগ্রস্ত হওয়ার পর মন্দিরের ভারসাম্য নষ্ট হয় এবং মূল মন্দিরটি ভেঙে পড়ে। उस मंदिर का टॉप में देखिए कलश था। वो कलश को वो 12 साल का लड़का फिटिंग करके जंप किया था, सुसाइड किया था। और वो मेन टेम्पल टॉप में मुगल अटैक हुआ था जहांगीर का पीरियड में, तो मेन टेम्पल टॉप में सब हमला हुआ था। ये मेन टेम्पल टॉप में मैग्नेट था। मैग्नेट आयरन ओर है, तो ये आयरन और आयरन स्टोन है। स्टोन को स्टोन आयरन क्लैम्प्स में जॉइंटेड किया गया। इनसाइड में सब आयरन क्लैम्प्स है। इंटरलॉक सिस्टम में बाहर में दिखाई नहीं दे रहा है। सीमेंट नहीं था, तो चारों मंदिर को मैग्नेट होल्ड करके रखा था। यहाँ से 3 किलोमीटर आगे समुद्र है। समुद्र में कुछ यूरोपियन लोग पानी में पानी का जहाज लेकर आने का समय में शिप्स वगैरह जहाज में जो कंपास था वो कंपास को ये पावरफुल मैग्नेट मिसगाइड करता था। दोनों मैग्नेट एक ही तरफ हो जाने से साउथ पोल कंपास का डायरेक्शन चेंज हो जाएगा, तो उन लोग का जहाज पीछे से उल्टा दिशा में जाकर समुद्र के अंदर में एक्सीडेंट होती थी।
और वो नाविक लोग सोचते थे एक्सीडेंट क्यों हो रही है, दिशा क्यों चेंज हो जाता है। वो लोग इधर आकर पावरफुल मैग्नेट देखे थे, वो मैग्नेट को निकाल कर ले जाने का बाद मुगल पीरियड में स्टोन से अनबैलेंस हो गया, इसमें जो आयरन क्लैम्प से लूज हो गया, इसीलिए मंदिर गिर गया। ये लोकल स्टोरी है, गवर्नमेंट स्टोरी सॉल्टी है यार, सुपर साइक्लोन और मुगल हमला में ये मंदिर तोड़ा गया, लेकिन लोकल बोल रही मैग्नेट ले जाने के बाद ये मंदिर टूट गया। डिपार्टमेंट स्टोरी को नहीं मानता है, आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, ये लोकल स्टोरी मैग्नेट है। ধ্বংসপ্রাপ্ত মন্দির ধীরে ধীরে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। পরবর্তী সময়ে ইংরেজ শাসনকালে প্রায় ৩০০ বছরের ধ্বংসস্তূপ সরিয়ে মন্দিরটির সংস্কার করার চেষ্টা করা হয়। তবে মন্দিরের ভেতরে প্রবেশের পথটি বন্ধ করে দেওয়া হয় চিরতরে। এই মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে। ব্রিটিশ পিরিয়ডে 1903 সালে J.A. বর্ডিলান এখানে আসেন এই মন্দিরটি পরীক্ষা করার জন্য, কারণ মন্দিরটি অনেক ধ্বংসের মুখে চলে যাচ্ছিল। তো সেই সময় তিনি দেখেন যে মন্দিরের ভেতরে যে পাথরগুলো খসে খসে পড়ছিল, তখন তিনি নির্দেশ দেন যে বালি দিয়ে পুরো মন্দিরটা বন্ধ করে দেওয়ার জন্য। তো এখন কিন্তু এই মন্দিরটি আবার পুনরায় খোলা হবে। ASI এর পক্ষ থেকে এখানে কাজকর্ম চলছে। সেই মন্দিরে যে বালিগুলো আছে বালি বের করে আনা হবে এবং মন্দিরটা তারপরে জনসাধারণের জন্য ভেতরে অর্থাৎ প্রবেশ করা যাবে। তো আমরা অপেক্ষায় আছি ভেতরে কি আছে দেখার জন্য। মন্দির খুললে তা ভেতরে ঢুকে অবশ্যই দেখার ইচ্ছা থাকলো। কোনারক মন্দির দেখে নিয়ে আমরা ফিরে এলাম বাসের কাছে। তারপর হোটেলে লাঞ্চ সেরে এলাম ধৌলি শান্তিস্তূপ দেখতে। पहाड़ के ऊपर हमारे बॉस को अलाउ नहीं है। ये जो ओडिशा टूरिज्म लिखा हुआ है, ऐसा वाला 2 ठो गाड़ी आपके लिए बुकिंग हुआ है। এই হচ্ছে ধৌলগিরি বা ধবলগিরি পাহাড়ের উপরে বিশ্ব শান্তি স্তূপ। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘের যৌথ প্রচেষ্টায় ধৌলিগিরি পাহাড়ের চূড়ায় এই বিশ্ব শান্তিস্তূপটি নির্মিত হয়। এই শান্তিস্তূপে বুদ্ধদেবের 4টি মুদ্রার মূর্তি আছে। এটি ধর্মচক্র মুদ্রা, এটি ধর্ম প্রচারের প্রতীক। এই মুদ্রাটি ভূমি স্পর্শ মুদ্রা। এই মুদ্রাতেই বুদ্ধদেব বোধগয়াতে বোধিসত্ত্ব লাভ করেন, যা জ্ঞান লাভের সময় পৃথিবীর সাক্ষী থাকার প্রতীক। এটি অভয় মুদ্রা, যা নির্ভীকতা ও শান্তির প্রতীক। বুদ্ধদেবের শায়িত ভঙ্গিমা, যা পরলোকে যাওয়ার ঠিক আগে তার শান্ত ও সন্তুষ্ট অবস্থার প্রতীক। ঐতিহাসিকভাবেও কিন্তু এই স্থানটি ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাসে আমরা যে কলিঙ্গ যুদ্ধের কথা পড়েছি, সেই যুদ্ধ হয়েছিল এই স্থানেই। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে যুদ্ধ হয়। শোনা যায় প্রায় 1.5 লক্ষেরও বেশি সৈনিক এখানে মারা গেছিলেন। এখানে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে দয়া নদী। এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গেছিল। এই যুদ্ধের পরই সম্রাট অশোকের মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি এই দয়া নদীর তীরে অস্ত্র ত্যাগ করেন এবং চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার শিলালিপির মাধ্যমে বুদ্ধদেবের যে বাণী তিনি সারা ভারতবর্ষে ছড়িয়ে দেন। এরপর আমরা নেমে যাব বাসের কাছে, আবার ছোট গাড়ি করে চলে যাব। এখানে সব বিভিন্ন দোকানপাট আছে। कितना और क्या? 25 वाला, ये 30 वाला। এখান থেকে আবারও বাস ধরে নিচে নেমে যাব। এই তো বাস দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে এলাম উড়িষ্যার আরও একটা গুরুত্বপূর্ণ মন্দির লিঙ্গরাজ মন্দিরে। মন্দিরের বাইরে এরকম পুজো সামগ্রী নিতে পারেন এখান থেকে পুজো দেওয়ার থাকলে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানে আপনার মোবাইল জুতো রেখে দিতে হবে। আর এখানে সব পুজো সামগ্রীর দোকানপাটও আছে, এখান থেকে আপনারা পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন যদি পুজো দিতে চান। নাহলে এরকম ভেতরে গিয়ে দর্শন করে চলে আসতে পারবেন। উড়িষ্যার কলিঙ্গ দেউল শৈলীতে এই মন্দিরটি নির্মিত। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা ইত্যাদি অ্যালাউড নয়, কিন্তু এখানে একটা স্ট্যান্ড আছে যার ওপর থেকে আপনার মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আপনারাও যখন আসবেন
এই যে স্ট্যান্ডটা দেখছেন, এখান থেকে যদি ফটো তুলতে চান তাহলে এর ওপর থেকে কিন্তু খুব ভালো ফটো আসবে। এখন আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম মন্দির ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ মন্দিরের সামনে। দশম শতাব্দীতে গঙ্গা বংশের রাজা যজাতকেশরীর পরিকল্পনায় এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং একাদশ শতাব্দীতে রাজা ললাটকেশরীর সময় এই মন্দিরের নির্মাণ শেষ হয়। পুরীর জগন্নাথ মন্দির, কোণার্ক মন্দিরের সাথে এই মন্দিরে যে কারুকার্যগুলো আছে সেগুলোও কিন্তু দেখার মতো। অসাধারণ সুন্দর কারুকার্য সব আছে ভেতরে। মন্দিরের ভেতরে আরও এক মন্দির নগরী। মন্দির চত্বরে মোট 108টি বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও 100 বছরের পুরনো এই লিঙ্গরাজ মন্দির। মন্দিরের ভেতরে স্বয়ম্ভু লিঙ্গ আছে এবং এই লিঙ্গটি হরিহর নামেও পরিচিত। হরি অর্থাৎ বিষ্ণু আর হর অর্থাৎ শিব, তাই এই লিঙ্গ হরিহর। ভগবান শিব এবং ভগবান বিষ্ণু দুজনেরই পুজো এখানে করা হয়, তাই এখানে পুজোতে ভগবান বিষ্ণুর জন্য তুলসী পাতা এবং শিব ঠাকুরের বেলপাতা এই দুটোরই ব্যবহার করা হয়। লিঙ্গরাজ মন্দিরের উত্তর দিকে আছে এক পবিত্র সরোবর। আর এই যে সরোবরটি দেখছেন, এই সরোবরটির নাম হচ্ছে বিন্দু সরোবর বা বিন্দু সাগর। কথিত আছে মাতা পার্বতীর খুবই প্রিয় জায়গা ছিল এই স্থানটি। এখানে মন্দিরের ঠিক বাইরে এখানে কিন্তু টয়লেটও আছে, যদি চান তো এখানে আপনারা টয়লেট ইউজ করতে পারবেন। আর মন্দিরের বাইরে সমস্ত দোকানপাটও আছে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এরপর আমরা এখান থেকে চলে যাব উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা দেখতে। তো আমরা এখন চলে এসেছি উদয়গিরি এবং খণ্ডগিরিতে। তো এখানে দুটো পাহাড়ি আছে, কিন্তু উঠবো আমরা উদয়গিরিতে, উঠে দেখাবো আপনাদের। এখন আমি দাঁড়িয়ে আছি প্রায় 2000 বছরের প্রাচীন উদয়গিরি এবং খণ্ডগিরি গুহার সামনে। কলিঙ্গরাজ খারাবেলা এই পাহাড় কেটে গুহাগুলি তৈরি করান জৈন সাধুদের থাকার জন্য। প্রাচীনকালে উদয়গিরি ও খণ্ডগিরি একটাই পাহাড় ছিল, নাম ছিল কুমারী পর্বত। এইভাবে দেখুন স্লোপ করা আছে, এই স্লোপ দিয়ে উপরে উঠতে হবে। এখানে বাঁ দিক দিয়ে ওপরে উঠে ডান দিক দিয়ে নামলে সব গুহাগুলি দেখে নেওয়া যায়। এই হচ্ছে আপনার পাতালপুরী গুহা। আমার ঠিক পেছনে যে গুহাটি দেখতে পাচ্ছেন, এই গুহাটির নাম হচ্ছে হাতি গুম্ফা। এই গুম্ফাটি কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ গুম্ফা। এর ভেতরে কারণ শিলালিপি আছে এবং সেই শিলালিপি পাঠোদ্ধার করে সেই সময় সংক্রান্ত অনেক কিছু জানা যায়। ঠিক এখানটায় লক্ষ্য করুন, এখানটায় যে লিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে এবং তখনকার সময়কাল সম্পর্কে অনেক কিছু তথ্য পাওয়া যায়। এই যে হাতি গুম্ফাটা দেখছেন, এটা বেশ বড়, হয়তো এই জন্য এই নাম রাখা হয়েছিল হাতি গুম্ফা। এই গুহাগুলো কিন্তু বেশ ঠান্ডা, তখনকার দিনে এমনভাবে তৈরি করা হয়েছিল এখানে কিন্তু গরম লাগছে না একেবারে। হাতি গুম্ফা শিলালিপিগুলো পাঠোদ্ধার করে জানা যায় একসময় এখানে 117টি গুহা ছিল, এর মধ্যে এখন মাত্র 33টি অবশিষ্ট আছে। উদয়গিরিতে আছে 18টি গুহা এবং খণ্ডগিরিতে আছে 15টি গুহা, বাকিগুলো ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। আর সামনের যে গুহাটি দেখছেন ওটার নাম হচ্ছে বাঘ গুম্ফা। ওই গুহাটার যে প্রবেশপথ সেটার আকৃতি অনেকটা বাঘের মুখের মতো, ওই জন্য এর নাম হচ্ছে বাঘ গুম্ফা। ওইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খণ্ডগিরি। একটু আপনাদের এখান থেকে জুম করে দেখাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে খণ্ডগিরি। এখানেও একই রকম সব গুহা আছে। এই গুহাটির নাম হচ্ছে গণেশ গুম্ফা। এখানে গুহায় প্রবেশের মুখে দুটো হাতি করা আছে, আর এর ভেতরে গণেশ ঠাকুরের একটা মূর্তি খোদাই করা আছে। এই গুহাটিও খুব সুন্দর। এর ভেতরে বিভিন্ন চিত্র খোদাই করা আছে।
রাজা খারাবেলার সময়কালের। এই ট্যুরে সমস্ত কিছু ভালোভাবে ঘুরে দেখতে কিন্তু আপনার 2 দিন মতো সময় লাগবে। একদিনে আমরা বাসে যেভাবে ঘুরছি এভাবে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় বা দেখা যায়, কিন্তু ভালোভাবে ঘুরতে গেলে এগুলো 2 দিন সময় লাগবেই। এখন আমি দাঁড়িয়ে আছি উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ের সবথেকে সুন্দর গুহা রানী গুম্ফার সামনে। এটা হচ্ছে উদয়গিরি পাহাড়েই আছে। দ্বিতল বিশিষ্ট এই গুহাতে 34টি এরকম প্রকোষ্ঠ আছে। কেভ নম্বর 1 রানী গুম্ফা। এই গুহাটি সত্যি খুবই সুন্দর। উপরের তলায় বেশ কিছু গুহা আছে এবং নিচের তলায় আছে। টোটাল এখানে মোট 34টি মতো গুহা আছে। এখানেও দেখুন গুহার দেওয়ালে কারুকার্য করা আছে, পাথর কেটে এগুলো তৈরি করা। এখানে প্রবেশ মূল্য লাগলো 20 টাকা করে। তো এখানে যে টিকিটটা কাটবেন ওই একটা টিকিটে উদয়গিরি এবং খণ্ডগিরি দুটো গুহাই দেখে নেওয়া যাবে। তো এখন সময়ের অভাবে আর উঠছি না। এই হচ্ছে আপনার খণ্ডগিরি যাওয়ার রাস্তা। এরপর আমরা দেখে নেব আমাদের আজকের ট্যুরের শেষ গন্তব্য নন্দনকানন। চলে এলাম আমাদের আজকের শেষ গন্তব্য নন্দনকাননে। এখানে আপনার টিকিট লাগে বড়দের 50 টাকা করে আর ছোটদের লাগে 10 টাকা করে। এখানে ব্যাটারি গাড়ি আছে, ব্যাটারি গাড়ি করেও ঘোরা যেতে পারে। 80 টাকা পার হেড পড়ছে। তো এরকম ব্যাটারি গাড়ি করে নিয়েছি নন্দনকাননে, 80 টাকা করে নিল পার হেড। সবার বাচ্চাদেরও কিন্তু আছে, 3 বছরের উপর বাচ্চাদেরও একই চার্জ। ওয়ার্ল্ড অফ প্রাইমেটস। এখানে বিভিন্ন প্রজাতির বানর, শিম্পাঞ্জি সব আছে। গোল্ডেন হ্যান্ডেড টামারিন, হাতগুলো গোল্ডেন না, হ্যাঁ ওই জন্য গোল্ডেন হ্যান্ডেড। ছোট্ট ছোট্ট সাইজের। এখানে দেখা যাচ্ছে শিম্পাঞ্জি। ওই ওপরে দেখুন শিম্পাঞ্জিটা একেবারে উঠে গেছে গাছের ওপরে। উপরটা কিন্তু খোলা আছে, বাইরে চলে এলে কি হবে জানা নেই। এইখানে আছে দেখুন জলহস্তী, দুটো আছে, ওই একটু পিঠটা তুলে আছে দেখুন, মাঝে মধ্যে মুখটা একটু একটু তুলছে আর বেশিরভাগ সময় কিন্তু জলের ভেতরেই ডুবে আছে। এরপর আমরা প্রবেশ করছি রেপটাইল পার্কের মধ্যে। তো এখানে আছে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে, একটু ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। এখানে আছে কিং কোবরা। এখানে দেখুন এগুলো হচ্ছে বড় সাইজের গিরগিটি। এখানে কিন্তু দেখা যাচ্ছে সাদা বাঘ, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে সাদা বাঘ। Sam, come quicker, come quick. Oh my God, that's so unreal. এখানে দেখুন সাদা বাঘটা দেখুন, হোয়াইট টাইগার। निशान भी नहीं छोड़ेगा। বিশাল আকৃতির বাঘ, সাইজটা দেখুন। अब दिखा गई बना देगा दिखा है ना।
একেবারে সামনে থেকে বাঘটার সাইজ দেখুন। यो दिखाई दिया आपको दिखा पानी भी रहा है देखो ना এখানে দেখুন জল খাচ্ছে বাঘটা। নন্দনকানন কিন্তু ছোট বড় সবারই ভালো লাগবে, আর আজকে বাঘ কিন্তু খুব ভালো দেখলাম। মাংস নিয়ে এসছে, ওখানে দেখুন খাবার নিয়ে চলে এসছে বাঘটা। ওইখানে দেখুন এরকম মাংস নিয়ে এসে বসে আরামসে খাচ্ছে। এগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে। এখানে টোটাল কিন্তু 3টে বাঘ আছে এই ছোট্ট জায়গাটাতে। এখানে একটা, এইখানে দেখুন বসে খাচ্ছে, আর এখানটা একটা বসে আছে। আজ দে দিয়ে খানা अब कल एक बार ही देते हैं खाना, ओनली एक बार हो जाता है एक बार में? 5-6 केजी एक दिन खाता है। 5-6 केजी चीता टाइगर सब 9 केजी 10 केजी ऐसा खाते हैं। 9 केजी 10 केजी खाता है। ओनली सोमवार को खाना बंद रहता है। खाना बंद, उपवास डाइजेशन के लिए 7 दिन खाएगा एक बार। क्या देते हैं? चिकन नहीं, बुफाल मीट दिया जाता है। আচ্ছা, বাফেলো মিট। আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরও দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন।